দর্শক, বাংলাদেশ নিয়ে প্রতিবেশী একটা দেশ কি তাদের ষড়যন্ত্রের জাল বোনা বন্ধ করে দিয়েছে? বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি, সামরিক অগ্রগতি দেখে কি তারা খুব ভালো চোখে দেখছে? বাংলাদেশকে কি তারা এখন সমমর্যাদার ভাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে দেখে, নাকি এটাকে তাদের সাম্রাজ্যের একটা প্রদেশ বানিয়ে এদেশের সম্পদকে চুষে খেয়ে ফেলতে চাইছে, যেভাবে মানুষ আখ থেকে নিংড়ে রস বের করে খায়? যদি আপনি মনে করেন পতিত স্বৈরাচারের সাথে তাদের সকল ষড়যন্ত্রেরও পতন ঘটেছে, তাহলে আমি বলবো আপনি একজন অতি আশাবাদী কিংবা নিরেট বোকা মানুষ। এই ভিডিওটা আপনার জন্য না। আর যদি মনে করেন তাদের ষড়যন্ত্রের জাল তারা আরও ঘন করে বুনে চলেছে, তাহলে আসুন আজকে এই ভিডিওতে একটা একটা করে সুতা টেনে দেখি জালটা কেমন, কত লম্বা। দর্শক, প্রথম সুতাটা হচ্ছে খুব সাধারণ একটা সংবাদ। গুমের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT 8 অক্টোবর 2025 তারিখে চার্জশিট আমলে নেন এবং একই দিনে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই প্রথম বাংলাদেশের মতো একটা দেশে একসাথে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা ঘটল। চিন্তা করুন দর্শক, এটা যদি পাকিস্তানের মতো একটা দেশে হতো, এতক্ষণে ডক্টর ইউনূসকে ইমরান খানের মতো জেলে থাকতে হতো। এই উচ্চপদস্থ আর্মি অফিসাররা গত 1.5 দশক এই দেশটাকে, দেশের মানুষকে পুতুলের মতো নাচিয়েছেন। যখন যাকে খুশি ঘর থেকে তুলে নিয়ে খুন করে ফেলতো, গুম করে ফেলতো। পুরো আইন আদালত তাদের বাঁ পকেটে, আর পুলিশ ছিল তাদের ডান পকেটে। এমনকি হাসিনা পালানোর পরেও তাদের এই দাপট অব্যাহত ছিল। তার ফলেই তাদের তৈরি গুমের কারখানা, আয়নাঘরগুলো ইন্টিরিম সরকার সাথে সাথে জনগণের সামনে খুলে দিতে পারেনি। কারণ তাহলে এই প্রবল পরাক্রমশালী মানুষগুলোর আসল রূপ জনসম্মুখে বেরিয়ে আসতো। তারা লম্বা সময় নিয়ে তাদের অপকর্মের সব প্রমাণ মুছে নতুন রং করে সব ঢেকে তারপর খুলে দিয়ে বলেছে, দেখো হাসিনার আয়নাঘর, হাসিনা কত খারাপ, হাসিনা কত বড় রাক্ষসী। অথচ হাসিনার এই রাক্ষসী চেহারার আড়ালে তারা লুকিয়ে ফেলেছিল তাদের দানবীয় পৈশাচিকতাকে। এই গ্রেফতারি পরোয়ানা, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 28 জন অভিযুক্ত ছিলেন এবং এদের মধ্যে 25 জন ছিলেন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। এই 25 জন ছিলেন হাসিনার হাত পা, ভারতের দাবার ঘুঁটি। এদের হারিয়ে ভারতের কোলে বসে হাসিনা প্রথম যে কাজটি করেন তা শুনুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে। তিনি 23 অক্টোবর 2025 তারিখে অভিযোগ করেন যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর শেখ হাসিনা সম্প্রতি সেনাবাহিনীকে উস্কে দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছিলেন। প্রসিকিউটর দাবি করেন, শেখ হাসিনা বলেছিলেন যে তাদের কর্মকর্তাদের বিচার করা হচ্ছে, তাই তাদের উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তবে তিনি আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী সে ফাঁদে পা দেয়নি। সুতরাং শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে যাতে সেনাবাহিনী ক্ষমতা নিজের হাতে নেয়। শুধু সেনাবাহিনীকে ক্ষমতা নিতে বলেই তারা থেমে থাকেনি, তারা দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল যাতে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পথ প্রশস্ত হয়। এদেরকে গ্রেফতারের সমসাময়িক সময়ে একে একে ঘটতে থাকে অগ্নিকাণ্ড, হিন্দু কর্তৃক মুসলিম নারী ধর্ষণ, মসজিদের ইমামকে অপহরণ ইত্যাদি নানা অঘটন। খালি চোখে এগুলোকে কাকতালীয় মনে হতে পারে, কিন্তু যদি একটু তীক্ষ্ণ দৃষ্টিতে একটা একটা করে সুতো মেলান, আপনার কাছে জালটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে চলুন বুয়েটের ঘটনাটা দেখি। সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে এসে একজন বুয়েটের ছাত্র নাম পরিচয় গোপন রেখে বীর দর্পে স্বীকার করল সে হিন্দু হয়ে এক মুসলিম নারী শিক্ষার্থীকে ড্রাগ খাইয়ে ধর্ষণ করেছে। এর মধ্যে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা রাত দিন একাকার করে রেডিট চষে বেরিয়েছে। খুঁজে খুঁজে সব ক্লু বের করে নিশ্চিতভাবে শ্রীশান্তকে সিঙ্গেল আউট করেছে এই অপকর্মের মূল হোতা হিসেবে। কারণ বুয়েটের ছাত্র ডিপার্টমেন্ট 2021 সালের ব্যাচ, হিন্দু ধর্মাবলম্বী, সম্ভবত পূর্বের ছাত্রলীগ নেতা, এই ক্লুগুলো সবই তার সাথে মিলে যাচ্ছিল। শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে এবং পুলিশ তাকে থানা হেফাজতে নেয় বা গ্রেফতার করে। এরপরের ধর্ষণ কাণ্ডটা ঘটে গাজীপুরে। 8 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ অক্টোবর 2025-এর শুরুতে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় পাওয়া যায়। 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ভজেন্দ্র সরকার নামে 55 বছরের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। শিশুটির মা এই বিষয়ে মামলা দায়ের করেন। প্রকাশিত সংবাদে ভজেন্দ্র সরকারকে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে উল্লেখ করা হয়। এরপরের ঘটনাটাও গাজীপুরে।
গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে ৩ দিন আটকে রেখে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। এতে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নৃশংস এই ঘটনায় অভিযুক্ত জয়কুমার দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। এরপর দেশে শুরু হয় ধারাবাহিক আগুন লাগার ঘটনা। শুরুটা ১৪ই অক্টোবর মঙ্গলবার ঢাকার মিরপুর রূপনগরের শাহ আলম কেমিক্যাল গোডাউনে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট মিলে প্রায় ২৭ ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর মধ্যেই আগুনে পুড়ে শেষ হয়ে যায় ১৬টি তাজা প্রাণ। এরপর পালা আসে চট্টগ্রাম ইপিজেডের। ১৬ তারিখ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এলাকার কারখানায় আগুন লাগে। প্রায় ১৭.৫ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের চেষ্টায় শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর টার্গেট হয় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। ১৮ অক্টোবর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের মতো একটা জায়গা, যা দেশের সবচাইতে নিরাপদ ও সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকে, সেখানে আগুন লাগার ৭ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ২:০০টায় আগুনের সূত্রপাত হওয়ার পর বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়, যা রাত ৯টার পর পুনরায় চালু হয়। কী ভাবছেন দর্শক, ধর্ষণ ও অগ্নিসংযোগ করেই তারা বসেছিল? না, এরপর তারা তাদের সবচাইতে বড় চালটা চালে। অপহরণ করে এক মসজিদের ইমামকে। ঘটনাটা শুনুন হাসপাতালে চিকিৎসাধীন ইমাম সাহেবের মুখ থেকে। ইমাম মুহিবুল্লাহ মিয়াজি বলেন, আমি গতকাল বুধবার সকাল ৭টার দিকে বাসা থেকে হাঁটতে বের হই। কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স তার সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে ৪-৫ জন নেমে আমার মুখে কী যেন ধরে অ্যাম্বুলেন্সে তোলে, এরপর কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। পরে আমি অনুভব করি যে কাচের বোতলে পানি ভরে আমাকে মারধর করছে। আমার আগের অস্ত্রোপচারের বা অপারেশনের জায়গাগুলোতে তারা আঘাত করেছে। আমার মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছে, মোবাইলটা নিয়ে গেছে। আমাকে ধরে আনা একজনকে বাংলাদেশি নাগরিক মনে হয়নি, তারা প্রমিত বাংলায় কথা বলছিল। দর্শক, প্রতিটা ঘটনায় রয়ের এই দেশীয় এজেন্টরা চেষ্টা চালিয়েছিল যেন ধর্মমান মুসলিমদের সাধারণ হিন্দুদের প্রতি খেপিয়ে তোলা যায়। যে আলেমরা পুজোর সময় মন্দির পাহারা দেয় তাদেরকেই ধরে নিয়ে ভারতে গুম করে ভারতে পাচারের চেষ্টা করা হয়। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের হিন্দু মুসলিমদের ভেতর রক্তক্ষয়ী একটা পরিস্থিতি সৃষ্টি করা। ব্যবসা প্রতিষ্ঠান আর বিমানবন্দর আগুন দিয়ে তারা সাধারণ মানুষকে বোঝাতে চাইছে ইউনূস সরকার দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ। এই অরাজকতার মধ্যেই তারা সেনাবাহিনীকে আহ্বান করছে, তোমরা ক্ষমতা দখল করো। কেন তারা নির্বাচিত কোনো দল বা ইউনূস সরকারকে চাইছে না? কারণ একটাই, যখন কোনো দল জনগণের কাছে ভোট চাইতে আসবে, সে বিএনপি হোক বা জামাত বা এনসিপি, জনগণের স্বার্থ রক্ষা করেই তাদেরকে নির্বাচনে জয়ী হতে হবে। আর কেউ যদি আওয়ামী লীগের মতো বলে দিল্লি আছে আমরা আছি, এদেশের মানুষ তাদের কোনোদিন গ্রহণ করবে না। বিতাড়িত শয়তানের মতো তাদেরকেও বিতাড়িত করতে হবে। অন্যদিকে ক্ষমতায় ডক্টর ইউনূস না থেকে যদি কোনো জনবিচ্ছিন্ন সেনা শাসক থাকে, তাহলে তাকে দিয়ে দমন পীড়নের মাধ্যমে মানুষকে দমিয়ে রেখে প্রতিবেশী দেশটি তার স্বার্থ হাসিল করে নিতে পারে। সর্বোচ্চ পর্যায়ের গুটি কয়েক লোককে ক্ষমতার স্বাদ দিয়ে বাংলাদেশকে তারা আবার নিজেদের কলোনি বানিয়ে ফেলতে পারে। দর্শক, এখন আপনার এই সিদ্ধান্ত নিন, বিশৃঙ্খলাকে আরও বাড়ানো উচিত, ভিন্ন সম্প্রদায়ের প্রতি ঘৃণা আরও বাড়ানো উচিত, নাকি অন্যায় যারা করেছে সেই নির্দিষ্ট ব্যক্তি বা এজেন্টদের খুঁজে বের করে সরকারের উপর চাপ সৃষ্টি করা উচিত? সেই এজেন্ট যেই হোক। আল্লাহ হাফেজ।